গেল অর্থ বছরে কমেছে এডিপি বাস্তবায়ন, নেমেছে 5 বছরের মধ্যে সর্বনিম্নে। অর্থ ব্যয় বরাদ্দের 67.52%। প্রতিবেদন আইএমইডির। প্রায় 2 বছর পর নীতি সুদ হার কমালো বাংলাদেশ ব্যাংক। রোববার থেকে কার্যকর 9.5%। বাড়বে বিনিয়োগ, কমবে অলস টাকার চাপ, প্রত্যাশা উদ্যোক্তাদের। বৈশ্বিক উষ্ণতার প্রভাবে বাংলাদেশ তীব্র গরমে 2024 সালে ক্ষতির পরিমাণ $180 কোটি। ক্রমবর্ধমান ক্ষতি মোকাবেলায় পরিস্থিতি নিয়ন্ত্রণের পরামর্শ বিশ্বব্যাংকের। এবং তৃতীয় প্রান্তিকে রেকর্ড মুনাফা অ্যাপলের, ছাড়িয়ে গেছে পূর্বাভাস। আইফোনের বিক্রি 22%, আর ম্যাকবুকে বেড়েছে 29%। সাফল্যের পরও বড় পতন শেয়ারের দামে। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্য। আপনাদের সঙ্গে আছি আমি সাবরিনা মজুমদার। গেল 5 বছর ধরে ক্রমান্বয়ে কমেছে এডিপি বাস্তবায়নের হার। সদ্য সমাপ্ত 2025-26 অর্থ বছরে এডিপি বাস্তবায়ন হয়েছে 67.52%, যা গেল 5 বছরের মধ্যে সর্বনিম্ন। অর্থনৈতিক চাপ, প্রকল্প অনুমোদন, বাস্তবায়নে ধীরগতি এবং সরকারি ব্যয় সংকোচনের প্রভাব পড়েছে উন্নয়ন কর্মকাণ্ডে। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ আইএমইডির প্রতিবেদনে প্রকাশিত তথ্য অনুযায়ী 2025-26 অর্থ বছরে এডিপি বাস্তবায়নের হার দাঁড়িয়েছে মাত্র 67.52%, যা গেল 5 বছরে সর্বনিম্ন। আইএমইডির প্রতিবেদনে বলা হয়েছে 2025-26 অর্থ বছরে সংশোধিত এডিপির মোট বরাদ্দ ছিল 2,08,935 কোটি 53 লাখ টাকা। এর মধ্যে ব্যয় হয়েছে 1,41,071 কোটি 80 লাখ টাকা। তথ্য বিশ্লেষণে দেখা যায় গত কয়েক বছর ধরেই ধারাবাহিকভাবে কমছে এডিপি বাস্তবায়নের হার। 2021-22 অর্থ বছরে যেখানে বাস্তবায়ন হয়েছিল 92.74%, সেখানে 2022-23 অর্থ বছরে তা কমে হয় 85.17%। 2023-24 অর্থ বছরে বাস্তবায়ন হার দাঁড়ায় 80.63% এবং 2024-25 অর্থ বছরে তা নেমে আসে 68.18%। সর্বশেষ অর্থ বছরে তা আরও কমে 67.52% পৌঁছেছে। প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে আসলে শতাংশের যেমন অগ্রাধিকার রয়েছে, ঠিক তেমনি করেই আমি মনে করি যে সেটার গুণগত মান কিরকম, তো সেটার ভালো মনিটরিং হয়েছে কিনা এবং এই প্রকল্পগুলো টেকসই হবে কিনা, তো সমস্ত কিছু বিচার বিবেচনা নিয়ে আগামী দিনগুলোতে পরিকল্পনাকে ঢেলে সাজাতে হবে। অর্থবছরের শেষ মাস জুনে এডিপির আওতায় ব্যয় হয়েছে 40,308 কোটি 12 লাখ টাকা, যা সংশোধিত বরাদ্দের 19.29%। এর আগের অর্থ বছরের একই সময়ে ব্যয় হয়েছিল 43,189 কোটি 10 লাখ টাকা। জিনাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। প্রায় 2 বছর পর কমল নীতি সুদ হার। দেশের অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে নীতি সুদ হার 9.50% নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। 2 আগস্ট থেকে কার্যকর হবে নতুন এই সুদ হার। বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিতে উচ্চ মূল্যস্ফীতি, আমদানি খরচ বেড়ে যাওয়া, রপ্তানিতে ভাটা, ঢিলে ঢালা রিজার্ভ আর ডলারের বিপরীতে টাকার মান কমে যাওয়া সব মিলে 2024-এর অক্টোবরের মুদ্রানীতিতে কঠোরতা এনে নীতি সুদ হার 10% নির্ধারণ করে বাংলাদেশ ব্যাংক। অন্তর্বর্তীকালীন সরকারের সময় নতুন সরকারের অপেক্ষায় বিদেশি বিনিয়োগেও ছিল হ্রাসটান। এ সময় ডলারের বিপরীতে টাকার দরপতন কিছুটা ঠেকানো গেলেও কমেছে বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি, কমেছে বিনিয়োগ, হারিয়েছে কর্মসংস্থান। তবে নতুন সরকারের প্রথম মেয়াদে বন্ধ কলকারখানা সচল ও দেশি বিদেশি বিনিয়োগ ফেরানোর উদ্যোগ নেয় সরকার। বাজেটে কর ছাড়ের সহায়তার পর প্রায় 2 বছর পর এবার একক অঙ্কে ফিরে এলো নীতি সুদের হারও। বৃহস্পতিবার নীতি সুদের হার 10% থেকে কমিয়ে 9.50% নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। এতে অলস টাকার চাপ কমবে ব্যাংকগুলোতে, বলছেন অর্থনীতিবিদরা। অর্থনীতির অলস টাকা পড়ে থাকা মানেই কিন্তু হচ্ছে যে দিন শেষে আমার যে মানে যে আমরা যে প্রবৃত্তির কথা বলি, আমরা যে গ্রোথের কথা বলি, এগুলো কিন্তু কমে আসবে এবং এর মাধ্যমে ঝুঁকিও বাড়বে, মানে বিভিন্ন ধরনের ঝুঁকি বাড়বে। আর দিন শেষে আমার টাকার কারেন্সি ভ্যালু কিন্তু হারাবে, কারণ আপনি রিজার্ভের পরিমাণও দেখবেন কিন্তু অনেক টাকা এখন। মনিটারি পলিসি বিভাগের বোর্ড সভায় মূল্যস্ফীতি, বৈশ্বিক অর্থনীতির পরিস্থিতি, বিনিয়োগ, বেসরকারি খাতে ঋণ প্রবাহ এবং কর্মসংস্থানের সার্বিক অবস্থা বিবেচনা করে নীতি সুদের হার কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এক্সপোর্ট ওরিয়েন্টেড না, দেশি বিদেশি লোকাল সবাই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এই নীতি সুদ হার বেশি থাকায়, ব্যাংক ইন্টারেস্ট বেশি থাকার কারণে। আমাদের মূল এক্সপোর্ট
আপনি যখন বিভিন্ন দেশে আমাদের এক্সপোর্ট কমবে বাড়বে, তার পরিণতিতে কি হবে, আপনার ফোকাসটা কিন্তু একটা প্রোডাক্টের দিকে থাকে। সো এই জায়গাটাই চেঞ্জ করতে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। এবার ভরিতে 2,216 টাকা বাড়িয়ে ভ্যাট সহ 22 ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম 2,23,074 টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, ভ্যাট সহ 21 ক্যারেটের প্রতি ভরি 2,13,043 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 1,82,950 টাকা আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে 1,49,474 টাকা। এক সপ্তাহের ব্যবধানে ডিমের দাম ডজন প্রতি বেড়েছে 10 টাকা। ছুটির দিনে বাজার পরিস্থিতির সবশেষ জানাতে রাজধানীর কারওয়ান বাজারে আছেন সহকর্মী শিমুল হোসেন। সরাসরি যাচ্ছে তার কাছে। সাপ্তাহিক ছুটির দিন এবং আবহাওয়া স্বাভাবিক থাকায় আজকে ক্রেতা সমাগমও স্বাভাবিক রয়েছে কারওয়ান বাজারে। তবে সবথেকে স্বস্তির খবর হচ্ছে সবজির দাম কমতে শুরু করেছে আর উত্তাপ ছড়াচ্ছে কাঁচা মরিচের দামে। কাঁচা মরিচ প্রতি কেজি 30 থেকে 60 টাকা পর্যন্ত বেড়ে বিক্রি হচ্ছে 320 থেকে 360 টাকা কেজিতে। যদি একটু পটলের কথা বলি, পটলের দাম কেজিতে 80 টাকায় বিক্রি হচ্ছে এবং পেঁয়াজ বিক্রি হচ্ছে 50 টাকা, হচ্ছে পেঁপে বিক্রি হচ্ছে কেজিতে 40 টাকা এবং লাউ বিক্রি হচ্ছে প্রতি পিস 80 থেকে 100 টাকার মধ্যে। আর পটল বিক্রি হচ্ছে 80 টাকায় এবং করলা বিক্রি হচ্ছে প্রতি কেজি 80 থেকে 100 টাকার ভেতরেই। টমেটো বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা। সর্বোপরি বলা যায় যে সবজির বাজারে 80 থেকে 100 টাকার মধ্যে সব রকমের সবজি প্রতি কেজিতে পাওয়া যাচ্ছে। তবে ডিমের দামও বেড়েছে প্রতি ডজন 10 টাকা করে। গত সপ্তাহে আমরা 1 ডজন ডিম পেয়েছিলাম 125 টাকা, 125 থেকে 135 টাকার মধ্যে। এই সপ্তাহে আমরা পাচ্ছি 135 থেকে 145 টাকায় লাল ডিমটা, সাদা ডিমটা পাচ্ছি 130 টাকা প্রতি ডজন। এবং যদি মাছের কথা বলি, মাছের বাজারও কিছুটা স্বাভাবিক রয়েছে গত সপ্তাহের তুলনায়। এই সপ্তাহেও একই রকম রয়েছে হচ্ছে মাছের বাজার, তবে বাড়েনি মুদি দোকানের জিনিসপত্র। তবে চালের বাজারেও কারওয়ান বাজারে আমরা কিছুটা স্বাভাবিক পেয়েছি, তবে পোলাও চালের দাম কিছুটা অস্বাভাবিক গতিতে বাড়ছে বলছেন এবং বিক্রেতারা বলছেন যে আগামী সপ্তাহে যদি আবহাওয়া এরকম স্বাভাবিক থাকে তবে সবজির দাম আরও কমে যেতে পারে। তো এই ছিল কারওয়ান বাজার থেকে আমার কাছে সব শেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর কারওয়ান বাজার থেকে। তীব্র গরমে 180 কোটি ডলারের আর্থিক ক্ষতি হয়েছে বাংলাদেশের, যা জিডিপির 0.3 থেকে 0.4%। বিশ্বব্যাংক বলছে 2024 সালে গরমের কারণে উৎপাদনশীলতা কমেছে বাংলাদেশ, ভারত, নেপাল সহ দক্ষিণ এশিয়ার বেশ কিছু দেশের। তীব্র তাপ শুধুমাত্র আবহাওয়ার মধ্যেই আটকে নেই, অর্থনীতিরও বড় সংকট। এতে শুধু স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে না, একই সঙ্গে কমছে কর্মঘণ্টা, উৎপাদনশীলতা আর অর্থনৈতিক প্রবৃদ্ধিও। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে তাপপ্রবাহ নিয়ে বিশ্বব্যাংকের নতুন প্রতিবেদন বলছে, এই অঞ্চলে প্রতি বছর গরমে 3,10,00,000 চাকরির সমপরিমাণ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, যা অব্যাহত থাকলে 2050 সালের মধ্যে দক্ষিণ এশিয়ার অর্থনীতির প্রায় 7% সংকুচিত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। প্রতিবেদনে বলা হয়েছে 2024 সালে তাপপ্রবাহে উৎপাদনশীলতা কমে বাংলাদেশে 130 থেকে 180 কোটি ডলারের অর্থনৈতিক ক্ষতি হয়েছে, যা জিডিপির 0.3 থেকে 0.4% সমান। তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস ছাড়ালেই এই ক্ষতি উল্লেখযোগ্যভাবে বেড়ে যায় বলেও পর্যবেক্ষণ তুলে ধরেছে বিশ্বব্যাংক। চরম তাপপ্রবাহের প্রভাব দক্ষিণ এশিয়ার পোশাক শিল্পেও পড়েছে, এমন তথ্যও তুলে ধরেছে বিশ্বব্যাংক। বলা হয়, তাপজনিত কর্মচাপ মোকাবেলায় ব্যবস্থা না নিলে 2030 সালের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান, ভিয়েতনাম ও কম্বোডিয়ার পোশাক খাতের সম্মিলিত রফতানি আয় $65.8 বিলিয়ন পর্যন্ত কমে যেতে পারে। টেকসই শীতলীকরণ প্রযুক্তির ব্যবহার বাড়ানো সহ ঝুঁকিপূর্ণ কাজে শ্রমিক সুরক্ষায় বিনিয়োগ বাড়ানোর সুপারিশ করেছে বিশ্বব্যাংক। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। মানিকগঞ্জে পাটের বাম্পার ফলন হলেও খুশি নেই কৃষক। বর্ষা মৌসুমেও জমিতে পর্যাপ্ত পানি না থাকায় বিপাকে তারা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, পাট পচানো আঁশ ছাড়াতে কৃষকদের রিবন পদ্ধতি ব্যবহার সহ ন্যায্য দাম নিশ্চিতে কাজ করছেন তারা।
শ্রাবণের মাঝামাঝি এসেও পর্যাপ্ত পানির অভাবে শুকিয়ে যাচ্ছে পাট গাছ। ভারী বৃষ্টিতে কোনো জমিতে কিছুটা পানি আটকে গেলেও তা পর্যাপ্ত নয়। মানিকগঞ্জে ভরা মৌসুমে পানি না থাকায় পাট জাগ দিতে বিপাকে পড়তে হচ্ছে কৃষকদের। পাটের ফলন ভালো হয়েছে, কিন্তু পানি না থাকার কারণে, আবার কামলার দাম বেশি থাকার কারণে পাটের ন্যায্য মূল্য পাওয়া যাচ্ছে না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, ভারী বৃষ্টিতে কিছু জমিতে পানি জমলেও একেবারে শুকনো জেলার বেশিরভাগ জমি। তাই রিবন পদ্ধতিতে পাটাশ ছাড়ানো সহ সঠিক দাম পেতে কাজ করছেন তারা। যে অবস্থা এলাকা শুকনো আছে, সেখানে আমরা কৃষকদেরকে রিবন পদ্ধতিতে এই পাট জাগ দেওয়ার জন্য আমরা পরামর্শ দিয়ে থাকি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে জেলার ৭ উপজেলায় ৪,৫৭১ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে, যা থেকে আঁশ উৎপাদনের লক্ষ্যমাত্রা ১৮,০০০ মেট্রিক টন। সময় সংবাদ, মানিকগঞ্জ। বিশ্ববাজারে অস্থিরতার প্রভাবে নিম্নমুখী ক্রিপ্টো মুদ্রার দর। একদিনে বিটকয়েনের দাম কমেছে $414, বিক্রি হচ্ছে $64,355। এদিকে একদিনে আরেক জনপ্রিয় মুদ্রায় ইথারের দর $10 কমলেও সপ্তাহ ব্যবধানে বেড়েছে 2.24%, বিক্রি হচ্ছে $1,906.30। আর বাইন্যান্সের দাম সপ্তাহ ব্যবধানে প্রায় 4% বেড়ে বিক্রি হচ্ছে $588। আর নিম্নমুখী প্রবণতায় লেনদেন হচ্ছে আরেক জনপ্রিয় মুদ্রা সোলানারও, বিক্রি হচ্ছে $74। ওয়াল স্ট্রিটের সব পূর্বাভাস ছাড়িয়ে তৃতীয় প্রান্তিকে রেকর্ড মুনাফা করেছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। আইফোন এবং ম্যাকবুকের রেকর্ড বিক্রিতে ভর করে এই সাফল্য পেয়েছে প্রতিষ্ঠানটি। বিশ্বজুড়ে ইলেকট্রনিক্স পণ্যের মূল্য বৃদ্ধির মধ্যেও আইফোন ও ম্যাকবুক কিনতে হুমড়ি খেয়ে পড়ছেন গ্রাহকরা। এতে চলতি বছরের তৃতীয় প্রান্তিকে অ্যাপেলের বিক্রি 16.4% বেড়ে দাঁড়িয়েছে $10,942 কোটি, যা ওয়াল স্ট্রিটের সকল পূর্বাভাসকেও ছাড়িয়ে গেছে। এমন রেকর্ড বিক্রির পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে আইফোন। তৃতীয় প্রান্তিকে এ পণ্যের বিক্রি বেড়েছে প্রায় 22%, যা অ্যাপেলের ইতিহাসের সর্বোচ্চ। আর অন ডিভাইস এআই টাস্ক সামলাতে গ্রাহকরা এখন ঝুঁকছেন ম্যাকবুকের দিকে, যার ফলে ম্যাকের বিক্রি বেড়েছে প্রায় 29%। তবে এই চোখ ধাঁধানো সাফল্যের পরও বর্ধিত লেনদেনে অ্যাপেলের শেয়ার দর 4% কমেছে। চিপ সরবরাহকারী মাইক্রন ও টিএসএমসির সাথে চিপ সংকট এবং সেপ্টেম্বর ইভেন্টে আইফোনের দাম বাড়ার আশঙ্কায় বিনিয়োগকারীরা সতর্ক অবস্থান নিয়েছে বলে মত বাজার বিশ্লেষকদের। অন্তরা সেন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। গেল অর্থ বছরে কমেছে এডিপি বাস্তবায়ন, নেমেছে 5 বছরের মধ্যে সর্বনিম্নে অর্থ ব্যয় বরাদ্দের 67.52%, প্রতিবেদন আইএমইডির। প্রায় 2 বছর পর নীতি সুদ হার কমালো বাংলাদেশ ব্যাংক, রোববার থেকে কার্যকর 9.5%। বাড়বে বিনিয়োগ, কমবে অলস টাকার চাপ, প্রত্যাশা উদ্যোক্তাদের। এবং বৈশ্বিক উষ্ণতার প্রভাবে বাংলাদেশ তীব্র গরমে 2024 সালে ক্ষতির পরিমাণ $180 কোটি। ক্রমবর্ধমান ক্ষতি মোকাবেলায় পরিস্থিতি নিয়ন্ত্রণের পরামর্শ বিশ্ব ব্যাংকের। এ ছিল এই সময়ের বাণিজ্যে।